আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১০ম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। নীরা ফোনের কথা শুনে মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে মেয়েটা ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। নীরা ঝট করে ওর হাত থেকে ফোনটা নিয়ে সজোরে মেঝেতে আছাড় মারলো। আমি বললাম, নির্বাকী আমাকে আর কথা বলার সুযোগই দিল না। হঠাৎ সে ছুটে গিয়ে মেয়েটির চুল ধরে টানে। মেয়েটি ব্যথায় কুকিয়ে উঠে বলে, আহ করছেনটা কি? লাগছে তো আমার। আমি তো দেখে পুরোই অবাক। এটা কি হলো? আমার জান পাখি এটা কি করছে? ব্যাপারটা আমার হ্যান্ডেলের বাইরে চলে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আমি বললাম, জান পাখি করছোটা কি? ওর লাগছে তো, ছাড়ো ওকে। নীরা কোনো কথার উত্তর না দিয়ে দু হাতে মেয়েটার চুল ধরে টানতে থাকে। আমি শেষমেশ থাকতে না পেরে নীরার কোমর জড়িয়ে ধরে টেনে ছাড়িয়ে নিই। নীরা আবার যেতে চাইলো, কিন্তু আমি ওকে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরি। আমি বললাম, নীর কি করছোটা কি? ও আমার পিয়ে, তুমি এমন করলে আমার বদনামি হয়ে যাবে না? কি করেছে ও? আমার কথা শুনে নীরা দু হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর কান্না করতে করতে বলে, ওই শাকচুনিটা আমাকে পাগল বলেছে। আমি বললাম, কি এত বড় সাহস আমার নীর পাখিকে পাগল বলে? পিয়ে বলে, না স্যার, আসলে মিটিং চলাকালীন উনি আপনার ফোনে কল করেছিল। আমি বারবার বলেছিলাম আপনি মিটিংয়ে, তাও উনি আপনার সাথে কথা বলতে চেয়েছিল, তার জন্যই বলেছিলাম। পাগলকে বোঝানো যাবে না, এতে আমার কোনো দোষ নেই স্যার। আমি বুঝতে পারি এখানে পিয়ের কোনো দোষ নেই, কিন্তু নীরাকে তো শান্ত করতে হবে। নীরা বলে, এই দেখলেন শাকচুনিটা আপনার সামনেও আমাকে পাগল বলল। আমি নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই শাকচুনি, সরি মিস আলো, তোমার কিন্তু আমার নির্পাখিকে পাগল বলা একদমই ঠিক হয়নি, খুব বড় অন্যায় করেছ। জলদি ম্যাডামের কাছে সরি বলো। এই বলে ইশারায় একটু রিকোয়েস্ট করলাম, যেহেতু মেয়েটার কোনো দোষ নেই। পিএ বলে, সরি ম্যাম, আমার সত্যি ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এমন ভুল হবে না। নীরা বলে, ঠিক আছে, যাও এখান থেকে। পিএ চলে যেতে সিকিউরিটি গার্ড আবার আসে। আমি বললাম, আবার কি চাই? গার্ড বলে, স্যার, ম্যাম রিক্সা ভাড়া না দিয়েই চলে এসেছে, রিক্সা চালক টাকার জন্য বসে আছে। আমি বললাম, কত টাকা? গার্ড বলে, 50 টাকা স্যার। আমি টাকা বের করে দিলাম। গার্ড টাকা নিয়ে চলে গেল। আমি নীরাকে কেবিনের সোফায় বসিয়ে পানির গ্লাস এগিয়ে দেই। নীরা পানি খেয়ে সোফায় হেলান দিয়ে বসে। আমি বললাম, এখন বলো তো জান পাখি, আমাকে ফোন করেছিলে কেন? এখন তো কলেজ টাইম। নীরা বলে, বাসা যাবার জন্য আমি ব্যাগ নিয়ে আসেনি, আর ড্রাইভারও চলে গিয়েছিল তাই। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল নীরার হাতের দিকে। তখন আশিকে নীরার হাত চেপে ধরাতে নীরার হাতে রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। আমি বুঝতে পারলাম নীরাকে কেউ কিছু বলেছে, যাতে ও খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি নীরার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কলেজে তোমাকে কে কি বলেছে? নীরা আমাকে দেখে বুঝতে পারলো আমি রেগে গেছি। কি বলবে ভাবছে। আশিকের কথা বললে তো আমি আশিককে মেরেই ফেলবো। নীরা বলে, কই কিছু না তো। আমি বললাম, তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজেই সব জেনে নিচ্ছি। কিন্তু যদি জানতে পারি যে তোমার সাথে খারাপ কিছু হয়েছে, তো তোমার কপালে দুঃখ আছে। নীরা মনে মনে ভাবে, এখন কি করি? এই গুন্ডাটাকে না থামালে যে আশিকের সাথে সাথে আমার কপালেও দুঃখ আছে। নীরা বলে, শুনেন না। আমি কিছু না বলে উঠে চলে যেতে গেলাম। নীরা আমার হাত ধরে আর আমি নীরার হাত জোর করে ছাড়িয়ে দিতে থাকি। এক পর্যায়ে নীরা হাত ধরে ব্যথা কুকিয়ে ওঠে। আমি ধরপড় করে নীরার হাত ধরে, তারপর হাতের দিকে তাকিয়ে নীরার দিকে অগ্নিময় দৃষ্টিতে তাকাই। নীরা আমার দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়। আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছি না। আমি চিৎকার করে বললাম, তোমার হাতের এই অবস্থা কে করেছে? কার বুকের পাটা এত বড় যে আমার জানের উপর হাত তোলে? তার কলিজাটা ছেড়ে নেব আমি। নীরা কিছু ভেবে পায় না কি করে আমার রাগ পানি করবে। তারপর হাল ছেড়ে দিলে চলবে না। নীরা কিছু ভেবে না পেয়ে ধুপ করে আমার কোলের উপর বসে পড়ে। নীরা বলে, শুনেন না, আমি বলছি, কিন্তু আপনি তাকে কিছু করবেন না, হ্যাঁ? আমি চুপ করে রইলাম। নীরা বলে, কলেজে ঢুকতে একটা ছেলে আমাকে প্রপোজ করে। আমি রাজি না হওয়াতে আমার হাত ধরে টানাটানি করতে থাকে। নীরার কথা শুনে আমার রাগ আরো বেড়ে গেল। আমি বললাম, কোন কুত্তার বাচ্চার এত বড় সাহস তোমার হাত ধরে? নীরা বলে, কলেজের না বাহিরের। না মানে কলেজের হলে তো আমি চিনতাম। আমি নীরার কথা একদম বিশ্বাস করলাম না, কারণ আমি জানি নীরা কাউকে বাঁচানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। নীরা বলে, শুনেন না। আমি রাগে ফসফস করছি তখন, কিন্তু নীরা আমার কোলে বসাতে কিছু করতে পারছি না, আবার নীরাকে নামাতেও পারছি না। নীরা বোঝে আমার রাগ সহজে কমবে না। নীরা বলে, একটা কথা বলবো? আমি বললাম, হুম। নীরা বলে, আমাকে একটা হলুদ কালারের শাড়ি কিনে দেবেন? নীরার কথা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। নীরা বলে, আমার বান্ধবীর কাল গায়ে হলুদ, তাই হলুদ শাড়ি পরতে হবে। আমি বললাম, হুম। নীরা মনে মনে বলে, না, কি যে করি, রাগ তো ভাঙাতেই হবে। নীরা আস্তে আস্তে আমার মুখের সামনে নিজের মুখ নিয়ে আসে, আমার চুল মুঠি করে ধরে, আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। আমি তো হতবাক হয়ে যাই নীরার এই কাজে। নিমেষেই আমার রাগ মাটি হয়ে যায়। আমি নীরার কোমর জড়িয়ে ধরি। নীরা আমার ছোঁয়ায় কেঁপে ওঠে, আমার চুল আরো শক্ত করে মুঠো করে ধরে। আমি নীরাকে দু হাত দিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরি। নীরা চোখ বন্ধ করে কিস করেই যাচ্ছে, আর আমি বিস্ফারিত চোখে ওর বন্ধ চোখের দিকে তাকিয়ে আছি। আমার এক হাত ধীরে ধীরে নীরার মাথায় চলে গেল। ওর মাথাটা শক্ত করে চেপে ধরে অন্য হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরে সোফায় শুয়ে দেই। তারপর দুজন দুজনকে কিস করেই যাচ্ছি। একটু পর নীরা আমাকে ছেড়ে দিয়ে কানে কানে বলে, একটা কথা বলবো, রাখবেন? আমি মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানাই। নীরা বলে, আমাকে কোলে নিয়ে সবার সামনে দিয়ে যেতে পারবেন? আমি কোনো কথা না বলে নীরাকে কোলে তুলে নেই। নীরা পরম যত্নে আমার গলা জড়িয়ে ধরে। আমি বললাম, নির্পাখি? নীরা বলে, হুম। আমি বললাম, একটা কাজ করতে চাই, অনুমতি দেবে? নীরা বলে, হুম। কি? আমি কিছু না বলে নীরার ঠোঁটজোড়া নিজের আয়ত্ত করে নেই।
আমি যে আবার নীরাকে কিস করব নীরা ভাবতে পারেনি। কিছুক্ষণ পর আমি নীরাকে ছেড়ে দিয়ে তারপর কোলে নিয়ে সবার সামনে দিয়ে নিচে চলে আসি। সবাই তো হাঁ হয়ে যায় আমাদের ওইভাবে দেখে। গাড়ির কাছে এসে আমি নীরাকে গাড়িতে বসিয়ে দেই। তারপর নিজেও গাড়িতে বসে ড্রাইভারকে কলেজে যেতে বললাম। এটা শুনেই নীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। নীরা মনে মনে বলে, আল্লাহ, তাহলে ওনার রাগ কমেনি, এখন কি করে ওনাকে থামাই? নীরা বলে, শুনেন না। আমি বললাম, উফ নির্পাখি, কোনো কথা নয়। তোমার কি ধারণা আমি বুঝি না? যে মেয়ে আমার ধারে কাছেও ঘাসে না সে আজ নিজে যেচে আমার কাছে আসছে, কেন বুঝি না আমি? চুপচাপ বসে থাকো, আমার রাগটা বাড়িও না। নীরা বলে, আপনার তো রাগ পড়েই গিয়েছিল, বাদ দেন না। আমি বললাম, তুমি খুব ভালো করেই জানো আমি ব্যতীত তোমার গায়ে কেউ টাচ করুক আমি তা কখনোই চাইবো না। আর এখানে ওই কুত্তার বাচ্চা আশিকের সাহস কি করে হয় তোমাকে প্রপোজ করার, তোমাকে ভয় দেখানোর, আবার তোমার হাত ধরার? আমি দেখবো আজ ওর কলিজাটা কত বড়। নীরা বলে, না না, আশিক না তো। আমি বললাম, ঠাস করে এমন একটা থাপ্পড় মারবো না আমার কাছে মিথ্যা বলা বের করে দেব। তুমি কি ভেবেছো তুমি না বললে আমি জানতে পারবো না? আমার ধমক শুনে নীরা চুপ করে যায়। আমি বললাম, তোমার সাহস তো কম না, তুমি আমাকে মিথ্যে বলে ওকে বাঁচাতে চাচ্ছ? কে হয় ও তোমার? হ্যাঁ, কে হয়? চেনো তুমি আমাকে? চুপচাপ গাড়িতে বসে থাকো। ততক্ষণে আমরা কলেজে পৌঁছে গেছি। আমি বললাম, আমি আসছি বলে আমি গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে চলে গেলাম। নীরা বলে, হাই আল্লাহ, এখন কি হবে? ওনার যা রাগ, কে বাঁচাবে এখন আশিককে? কি করি আমি? না, বসে থাকলে হবে না, মার খাই খাবো, কিন্তু ওনাকে আটকাতেই হবে। এই ভেবে নীরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে কলেজে আসে। পুরো কলেজ খুঁজেও নীরা আমাকে দেখতে পায় না। পরে নীরার কলেজের ছাদের কথা মনে হতেই দূরে ছাদে চলে আসে। এসে ছাদের দৃশ্য দেখেই নীরার মাথা ঘুরে যায়। আশিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, ওর পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু আমি ওকে কুত্তার মতো মেরেই যাচ্ছি। মনে হচ্ছে কোনো দানব ভর করেছে আমাকে। নীরা চিৎকার করে আমার নাম ডেকে ওঠে, মিরাজ। আমি পিছন ঘুরে দেখি নীরা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। নীরা বলে, মানুষ আপনি কি করছেনটা কি? মরে যাবে ও। আমি বললাম, গেলে যাক, তোমার কি এতে? তুমি এখানে কেন আসছো? তোমাকে না আমি গাড়ি থেকে নামতে বারণ করলাম? নীরা বলে, ওকে প্লিজ হসপিটালে নেবার ব্যবস্থা করেন, নইলে ও মরে যাবে। আমি বললাম, ওটাই ওর প্রাপ্য, ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেয়া? দেখেছো কি হাল করেছে আমি ওর? সবারই এমনই হাল হবে যে এর মতো সাহস দেখাবে। নীরা বলে, ভুল মানুষ মাত্রই হয়। আমি বললাম, চুপ নির্পাখি, কোনো কথা নয়, যাও গাড়িতে গিয়ে বসো। নীরা বুঝলো এখন আমাকে কোনোভাবেই বোঝানো যাবে না। নীরা বলে, আপনি যদি এখন ওর চিকিৎসার ব্যবস্থা না করেন তো মনে রাখবেন আমি কিন্তু নিজের ক্ষতি করে দেব। নীরার কথা শোনার সাথে সাথে আমি ওর গালে ঠাস করে থাপ্পড় মেরে দেই। নীরা ধপ করে ফ্লোরে পড়ে যায়। আমি নিজের হাত সজোরে দেয়ালে ঘুষি মেরে দেই। তারপর সাথে থাকা ছেলেদের বললাম আশিককে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আমি নীরার হাত ধরে টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দেই। নীরা আমার কাছ থেকে দূরত্ব রেখে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আমি চেঁচিয়ে বললাম, কাঁদছো কেন তুমি? আমার ধমকে নীরা আরো জোরে কেঁদে ওঠে। আমি ড্রাইভারকে বললাম, ভাইয়া গাড়ি থামান তো। আমার কথা মতো ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। আমি নীরাকে বললাম, গাড়ি থেকে নামো। নীরা চুপ করে আছে। আমি আবার বললাম, আমি গাড়ি থেকে নামতে বলছি। আমার কথা মতো নীরা গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়ির দরজা সজোরে লাগিয়ে ওকে রেখেই চলে যাই। নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো জোরে কান্না করে দেয়। আমি যে ওকে মাঝ রাস্তায় এমন করে নামিয়ে দেব তা কখনোই ভাবিনি। নীরা ঠাই দাঁড়িয়ে কাঁদতে থাকে। কিছু দূর গিয়ে আমি আবার গাড়ি ঘুরিয়ে নীরার সামনে দাঁড় করিয়ে দরজা খুলে দেই। নীরা এটা দেখে উল্টো দিকে হাঁটা শুরু করে। আমি বললাম, এই মেয়েটা আমাকে আর কত কষ্ট দেবে? আমি গাড়ি থেকে নেমে নীরার সামনে গিয়ে দাঁড়াই। আমি বললাম, গাড়িতে বসো, বাসায় যাব। নীরা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই আমি এক ঝটকা নীরাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেই। আমি বললাম, ভাইয়া চলুন। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে আবার অফিসে চলে যাই। নীরা ফ্লোরে বসে কান্না করতে থাকে। নীরা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে ওর জন্য কারোর ক্ষতি হয়েছে, দোষটা যারই হোক না কেন। তিশা বলে, ভাবি আসবো? নীরা কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে তিশা ঘরে এসে দেখে নীরা মেঝেতে শুয়ে আছে। তিশা বলে, ভাবি তুমি এভাবে এখানে শুয়ে আছো কেন? শরীর খারাপ? নীরা বলে, না, শরীরটা ভালো লাগছে না। তিশা নীরার গায়ে হাত দিয়েই চমকে ওঠে। আমার হাতের মার খেয়ে নীরার গায়ে জ্বর চলে এসেছে। তিশা বলে, এ কি ভাবি, তোমার গায়ে তো অসম্ভব জ্বর। বলে, মামনি, ও মামনি, জলদি এ ঘরে একবার আসো তো। মা বলে, কি রে, কি হলো? তিশা বলে, তাড়াতাড়ি ভাবিকে বিছানায় নিতে হবে, ভাবির গায়ে খুব জ্বর। মা বলে, বলিস কি? নীরা, এই নীরা, কথা বল মা। তিশা বলে, ভাবি জ্ঞান হারিয়েছে মা, এভাবে হবে না, তুমি ভাবির মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। আমি ভাই আর ডাক্তার আঙ্কেলকে ফোন করে আসছি। মা খেয়াল করে দেখে নীরার গালে 5 আঙ্গুলের কালো দাগ হয়ে আছে। মা বুঝলো নীরার জ্বর আসার পিছে আমার অবদান। এদিকে তিশা আমাকে আর ডাক্তারকে ফোন করে। আমি তিশার কথা শোনা মাত্রই বাসায় চলে আসি। এসে দেখি মা নীরার মাথায় পানি দিচ্ছে। নীরার এখনো জ্ঞান ফেরেনি। আমি দৌড়ে নীরার কাছে যেতে গেলে মা ইশারায় থামিয়ে দেয়। মা বলে, একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস ওর। এজন্যই ভয়ে মেয়েটার গায়ে জ্বর চলে এসেছে। অন্যের বাড়ির মেয়ে যখন এনেছিস তাহলে ভালো করে রাখ, তোর বাবা জানলে ওকে ওর বাবার কাছে রেখে আসবে কাল। আমি চুপ করে মায়ের কথা শুনে যাচ্ছি। তিশা বলে, থাক না মা, এখন ডাক্তার আঙ্কেল যা বলে গেছে সেটা করো। মা বলে, জ্বর তো কমে গেছে, কিন্তু ওর তো জ্ঞান ফিরছে না, ওষুধ কিভাবে খাওয়াবো?
আমি বললাম তোমরা যাও, আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। আমার কথা শুনে মা আর তিশা রুম থেকে চলে গেল। আমি নীরার মুখে ওষুধ দিয়ে হালকা করে পানি ঢেলে দেই, কিন্তু গাল বেয়ে পানি পড়ে যায়। পরে আমি মুখে পানি নিয়ে নীরা ঠোঁটে ঠোঁট লাগিয়ে পানি দিয়ে ওষুধ খাইয়ে দিই। তারপর সারা রাত নীরার পাশে হেলান দিয়ে বসে থাকি, কিন্তু ভোরের দিকে আমার চোখ লেগে যায়। আমি হেলান থাকা অবস্থায় ঘুমিয়ে যাই। সকালে নীরার ঘুম ভাঙলে আমাকে ওভাবে ঘুমোতে দেখে সে উঠে বসে। আমাকে ঠিক করে শোয়াতে গিয়ে কালকে আশিককে মারার কথা মনে পড়ে যায়। নীরা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমি ওঠার আগেই রুম থেকে বেরিয়ে যায়। মা বলে, কি রে মা, তুই আবার রান্নাঘরে আসলি কেন? তোর শরীর এখন কেমন? নীরা বলে, ভালো আছি মামনি, কিন্তু শরীরটা খুব দুর্বল লাগছে। মা বলে, মারে জ্বর থেকে উঠলি তো তাই এমন লাগছে, তুই গিয়ে বস, আমি একটু পরেই নাস্তা দিচ্ছি। নীরা বলে, আমি ঠিক আছে মামনি, আমি রুটিটা বানিয়ে দেই। মা বলে, না না আমি পারবো। নীরা বলে, মামনি প্লিজ প্লিজ। মা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে আমার ঘুম ভাঙতে নীরাকে দেখতে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসি। কিচেনে এসে দেখি নীরা ময়দা মাখছে। এটা দেখেই আমি আবার রেগে যাই। আমি নীরার কাছে চলে আসি। আমি বললাম, তুমি এখানে আসছো কেন? নীরা চুপ। আমি আবার বললাম, তোমার শরীর ভালো না, কাজ করতে হবে না, চলো রুমে রেস্ট নেবে। নীরা চুপ। আমি বললাম, আমি কিছু বলছি তোমাকে। নীরা তারপরও চুপ। আমি নীরার হাত ধরে টানতে টানতে বেসিনের সামনে নিয়ে যাই। তারপর হাত ধুয়ে দিয়ে রুমে নিয়ে গিয়ে বিছানার উপর বসিয়ে দিই। নীরা কোনো আওয়াজও করে না। আমি নীরার নাস্তা ঘরে এনে দিয়ে নীরাকে খেতে বললাম। নীরা কথা কানে না নিয়ে চুপ করে বিছানায় বসে থাকে। এটা দেখে আমার রাগ আরো বেড়ে যায়, কিন্তু কিছু বললাম না। নিজের হাতে নীরাকে খাইয়ে দেই। নীরা চুপচাপ হালকা খেয়ে মেডিসিন নিয়ে বিছানায় শুয়ে পড়ে। আমি বললাম, পায়ের ধাপ এ ঘরের বাইরে যেন না যায়, চুপচাপ শুয়ে পড়ো। আমার একটা জরুরি কাজ আছে, শেষ করে তাড়াতাড়ি বাসায় আসবো, তারপর একসাথে তোমার বান্ধবীর বাসায় যাব। নীরা আমার কথার কোনো উত্তর দিল না, চুপ করে থাকলো। নীরার এই নীরবতা আমার আরো অসহ্য লাগতে শুরু করে। তাই আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমি চলে যাবার সাথে সাথে নীরা তিশার কাছে গেল। তিশা বলে, আরে ভাবি তুমি আসলে কেন? আমাকে ডাকলেই পারতে। কেমন লাগছে এখন? নীরা বলে, আমার সাথে এক জায়গায় যেতে পারবে? তিশা বলে, হ্যাঁ অবশ্যই, কোথায় যাবে? নীরা বলে, গেলেই দেখবে হলুদ শাড়ি পরে রেডি হও। তিশা বলে, শাড়ি পরতেই হবে? ঠিক আছে ভাবি, 1 ঘন্টা টাইম দাও, আমি রেডি হয়ে আসছি। নীরা বলে, কাউকে কিছু বলো না। তিশা বলে, ঠিক আছে। ভাইকে কিছু বলবো না? নীরা একটা শুকনো হাসি দিয়ে বেরিয়ে আসে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লো খানিক বাদে। আমি এসে নীরাকে রুমে না দেখে ভীষণভাবে রেগে যাই। মায়ের কাছে এসে জানতে পারি নীরা আর তিশা কোথাও গেছে, ঠিক বলে যায়নি কোথায়। আমি ঠিকই বুঝতে পারি কোথায় গেছে। আমি একটা হলুদ রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তারপর নীরার বান্ধবীর বাড়ি চলে যাই। গিয়ে সেখানে নীরাকে কোথাও খুঁজে পাই না। তাই চলে আসতে গিয়ে দেখি একটা মেয়েকে ঘিরে অনেকজন বসে আছে, সম্ভবত মেহেদি দিচ্ছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে ওর মুখ দেখার চেষ্টা করি, কিন্তু দেখতে পাচ্ছি না। আর শাড়িটাও আমার চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটাকে এখনো দেখতে পাচ্ছি না। চুল দিয়ে মেয়েটার মুখ পুরো ঢেকে আছে। মেয়েটা সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। এরই মধ্যেই তিশা এসে আমাকে ভাইয়া বলে ডেকে ওঠে। তিশা বলে, ভাইয়া তুই এখানে? আমি বললাম, নীরা কই? তিশা বলে, ওই যে সবার হাতে মেহেদি দিচ্ছে। আমি বললাম, ওইটা নীরা? তিশা বলে, পুরো বিয়ে বাড়ি ঘুরে আসো তো, ভাবির মতো সুন্দরী কাউকে পাও কিনা। আমি বললাম, মানে আমি কি এখানে মেয়ে দেখতে আসছি? তিশা বলে, তা কেন, তুই তো এসেছিস ভাবির কলিজা ধরে টানতে, তা ভাবিকে দেখেছিস? আমি বললাম, দেখতে পারলাম কই। তিশা বলে, দাঁড়া ভাবি। নীরা তিশার ডাকে মুখ তুলে তাকিয়ে দেখে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। নীরা আমাকে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। আমি নীরাকে দেখে পুরোই ফিদা হয়ে যাই, কারণ নীরাকে দেখতে আজ খুবই সুন্দর লাগছে। নীরা আজ লাল আর হলুদ মিক্সের শাড়ি পরেছে, সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। নীরাকে দেখেই যাচ্ছি, চোখের পলকও পড়ছে না আমার। সব থেকে বড় কথা, নীরা যে শাড়িটা পরে আছে সেটা আমি গতকাল রাতে এনে লুকিয়ে রেখেছিলাম নীরাকে সারপ্রাইজ দেব বলে। কিন্তু আজ নীরাকে দেখে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এদিকে নীরাও আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে, কারণ এই রূপে আমাকে আগে কখনো দেখা হয়নি। আমিও কিছু কম যাই না। আমি আজ হলুদ আর লাল মিশ্রের পাঞ্জাবি পরেছি। নীরা হাঁ হয়ে তাকিয়ে আছে। তিশা বলে, হেম হেম স্যার ম্যাডাম, এটা তো বাড়ি নয় যে এভাবে সবার সামনে একে অপরকে দেখে যাবেন। তিশার কথায় নীরার হুঁশ ফেরে। সে তাড়াতাড়ি বসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমি একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ি। আমি মনে মনে ভাবছি, এই মেয়েটা এত কিউট কেন, বুঝি না। কেন এভাবে আমার সামনে দাঁড়ায়? নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হয়। কি ভাবে নিজেকেও? আমাকে না বলে এভাবে সেজে চলে আসবে, আর আমিও কি ছেড়ে দেব? চলো আজ বাসায়, হচ্ছে তোমার। এরই মধ্যে আমার কিছু বন্ধু আসে। নীরার বান্ধবীর বড় ভাই আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু নীরা এটা জানে না। ওদের মধ্যে একজন বলে, কিরে মামা এখানে একা একা বসে কি করছো? বউ পেয়ে তো আমাকে ভুলে গেছো। আমি বললাম, ধুর মামা কি বলো, তোমাদের ভোলা যায়? এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করছি। বন্ধু বলে, তাই কি করছো আমাদের বলো একটু শুনি। আমি বললাম, আরে মামা নিজের প্রপার্টি পাহারা দিচ্ছি। বন্ধু বলে, আরে বেটা এখানে আবার কোন প্রপার্টি পাইছো? আমি ইশারায় নীরাকে দেখিয়ে দেই। আমার বন্ধুরা নীরা আর আমার ব্যাপারে সবটাই জানে। সবাই চেঁচিয়ে উঠে বলে, তাই তো বলে মামা আমার ঘরের ছেলে কেমনে হয়ে গেল। ট্রিক কবে দিচ্ছিস তাই বল আগে। আমি বললাম, আরে বেটা সময় হলেই পাবি, এখন যা তো তোরা এখান থেকে, আমি ঠিকমতো পাহারা দিতে পারছি না। বন্ধু বলে, এখন তো বলবেই মামা, তোমারই তো দিন, লও মজা লও।
কোনো দরকার হলে বলিও, আমরাও পাহারা দিয়ে দেব। বলেই ওরা চলে গেল। আমি দেখলাম নীরা ওখানে নেই, তাই আমি হন্যি হয়ে নীরাকে খুঁজতে শুরু করলাম। পরে দেখি নীরা একটা ছেলের সাথে কথা বলছে। দেখে আমি কিছু বলতে যাব, ঠিক তখনই তিশা এসে আমার হাত ধরে বলে, ভাইয়া নিজেকে কন্ট্রোল কর, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। আমি কিছু না বলে গিয়ে চেয়ার টেনে একপাশে বসে পড়লাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এমন সময় একটা মেয়ে এসে আমার পাশে বসে পড়ে। নীরা ব্যাপারটা দেখে এমনি কাজের বাহানায় আমাদের আগে পিছে ঘুরতে থাকে। মেয়েটা বলে, হাই, আমি সোনিয়া। আমি বললাম, হ্যালো, আমি মিরাজ। সোনিয়া বলে, আপনাকে একা একা বসে থাকতে দেখে আপনার সাথে পরিচিত হতে আসলাম। বাই দ্য ওয়ে, আপনি মেয়ের কে হন? আমি বললাম, মেয়ের ভাইয়ের ফ্রেন্ড। সোনিয়া বলে, বাহ, আমি তো মেয়ের কাজিন। তো আপনি কি করেন, পড়াশোনা নাকি জব? আমি বললাম, বাবার অফিস দেখাশোনা করি মাত্র। সোনিয়া বলে, বাহ, খুব ভালো, আমি বিবিএ করছি। আমি বললাম, আচ্ছা, আপনি থাকেন, আমি ঘুরে আসি। সোনিয়া বলে, আরে কই যাচ্ছেন, বসেন না আর একটু, বলে আমার হাত টেনে বসিয়ে দেয়। নীরা ঘুরে ঘুরে এসব দেখছে আর রাগে কটমট করছে। সোনিয়া বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? আমি বললাম, জি করেন। সোনিয়া বলে, আপনার কি জিএফ আছে? আমি বললাম, না, জিএফ নেই। কারণ? আমার কথা শেষ না হতেই সোনিয়া বলে, কারণ আপনি মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করেন, তাই না? আমি বললাম, আরে আমার কথাটা শুনুন, সেটা নয় আসলে। সোনিয়া বলে, আসলে নকলে বাদ দিন তো, আপনার ফোন নাম্বারটা দেন। আমি বললাম, আমার নাম্বার কেন? সোনিয়া বলে, এমনি আর কি, মাঝে মাঝে কথা বলবো। আমি বললাম, ও, আমি তো তেমন কারোর সাথে ফোনে কথা বলি না। সোনিয়া বলে, হাউ সুইট, নো প্রবলেম, আমার সাথে বলবেন, আমি সিঙ্গেল তো। আমি বললাম, ও ভালো তো। মনে মনে বললাম, কি জ্বালায় পড়লাম, আল্লাহ বাঁচাও। সোনিয়া বলে, আচ্ছা আপনি কি খেতে পছন্দ করেন? আমি বললাম, জি, আমাকে ডাকছে, আমি একটু আসছি, এই বলে উঠতে যাব। সোনিয়া এবারও আমার হাত ধরে টেনে বসিয়ে আমার হাত জড়িয়ে ধরে বসে থাকে। আমি হাত ছাড়াবার চেষ্টা করি, কিন্তু মেয়েটা হাত ছাড়ে না। আমি মনে মনে বললাম, আল্লাহ, একে কই থেকে আমার সামনে টপকে দিলে। এদিকে অনেকক্ষণ হলো আমি আমার পাখিটাকে দেখতে পারছি না। সোনিয়া বলে, এই মিরাজ। আমি বললাম, হ্যাঁ বলেন। সোনিয়া বলে, আপনি মিষ্টি খেতে পছন্দ করেন? আমি বললাম, হ্যাঁ করি তো। সোনিয়া বলে, চলুন, আপনাকে আজ বিয়ে বাড়ির বেস্ট মিষ্টি খাওয়াবো। এই কথা শুনে নীরা রাগ চরমে উঠে যায়। সে এক প্লেট মিষ্টি এনে আমার সামনে দাঁড়ায়। তারপর এক ঝটকা মেরে আমার হাত থেকে সোনিয়ার হাত সরিয়ে দেয়। সোনিয়া কিছু বলতে যাবে, ঠিক তখনই নীরা একটা চমচম মিষ্টি নিয়ে সোনিয়ার মুখে ঢুকিয়ে দেয়। নীরা বলে, মিষ্টি কষ্ট করে গিয়ে খেতে হবে কেন, খান, এটাই বিয়ে বাড়ির বেস্ট মিষ্টি। বলে আরও একটা মিষ্টি সোনিয়ার মুখে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেয়। নীরা বলে, আরেকটা কথা, হি ইজ মাই হাজব্যান্ড, ওকে, দূরে থাকো ওর থেকে। আমি বোকার মতো নীরা কাণ্ড দেখছি। নীরা আমার হাত ধরে টানতে টানতে ফাঁকা একটা রুমে নিয়ে গেল। আমি কিছু বলতে যাব, তার আগে নীরা আমাকে জড়িয়ে ধরে। আমার পায়ের পাতার উপর ভর করে উঁচু হয়ে হঠাৎ আমার ঠোঁটে কিস করতে শুরু করে। পাগলের মতো আমার ঠোঁটে কিস করে, খানিক বাদে আমাকে ছেড়ে দেয়। নীরা বলে, এর থেকে বেস্ট মিষ্টি খেতে হলে ওই পেতনিটার কাছে যান, বলেই নীরা চলে যাচ্ছিল। তখনই আমি নীরার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরি। আমি বললাম, সত্যি? নীরা বলে, আমি নীরার ঠোঁটে হাত বুলিয়ে বললাম, এর থেকে বেস্ট মিষ্টি পৃথিবীতে আর আছে বলে তোমার মনে হয়? নীরা বলে, হ্যাঁ তাই তো, ওই শাকচুন্নি আপনাকে মুখে তুলে খাইয়ে দেবে, জান না? তাই তো হাত ধরে চুপকে বসেছিল, আর আপনিও। আমি নীরার কোমরে হাত দিয়ে ওকে উঁচু করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আমি বললাম, নীর পাখি, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি বলো তো, তোমার কি সত্যি মনে হয় আমি অন্য কোনো মেয়ের সাথে টিস করতে পারি? নীরা বলে, না করলে এতক্ষণ কি করছিলেন? হ্যাঁ, সাহস কি করে হয় ওই পেতনিটার আপনার হাত ধরার? আমি বললাম, আরে কি জ্বালায় পড়লাম, আমি কি ইচ্ছে করে বলেছি আমার হাত ধরো? মেয়েটা এমন করে হাত ধরলো, ছাড়াতে পারছিলাম না। নীরা বলে, কেন, এক হাত ধরেছে তো আরেকটা হাত ছিল না? বসিয়ে দিতে পারলেন না কানের নিচে একটা? আমি বললাম, কি বলো এসব, মেহমান হয়ে বাসায় এসে ওদের মেহমানকে কেমনে মারবো? নীরা বলে, ও তাই, কথা কথা শুধু আমাকে মেরে উল্টিয়ে দিতে পারেন, ছাড়েন আমাকে। এই বলে নীরা হাত পা লাপাতে শুরু করে নিচে নামার জন্য, কিন্তু আমি নীরাকে না নামিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরি। নীরার কানে হালকা করে কিস করি, আমার ঠোঁটের ছোঁয়ায় নীরা কেঁপে ওঠে। আমি বললাম, নীর পাখি? নীরা বলে, আমি বললাম, আরেকবার মিষ্টি খেতে চাই প্লিজ, বলেই নীরার ঘাড়ে ছোট ছোট কিস করতে থাকি। আমার এই ভালোবাসার পাগলামো সহ করতে না পেরে দু হাত দিয়ে আমার মাথা তুলে ওর ঠোঁট গুজে দেয় আমার ঠোঁটে, নিজের ঠোঁট পিষ্ট হচ্ছে আমার ঠোঁটের মাঝে। দুজন হারিয়ে গেলাম অন্য জগতে। বেশ কিছুক্ষণ পর নীরা আমার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। আমি আর নীরা রুম থেকে বেরিয়ে আসতেই নীরা আমার হাত টেনে ধরে। আমি বললাম, কি হলো? নীরা বলে, একটা কথা রাখতে হবে। আমি বললাম, বলো না জান পাখি, কি করতে হবে? আমি ভাবলাম হয়তো সামান্য কোনো কিছু বলবে, কিন্তু হঠাৎ নীরা যেটা আবদার করে বসলো, সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। এটা কি করে করব? আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবতে পারিনি এই পাগলি মেয়েটা আমার কাছে এমন এমন কিছু আবদার করবে। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।